স্বৈরাচারের ভাষায় আক্রমণে একটি দল বিএনপি দুর্নীতিগ্রস্ত হলে জামায়াতের দুই মন্ত্রী তখন পদত্যাগ করেনি কেন আপোষ? আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপি সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? পরিবারতন্ত্রের রাজনীতি চায় না জামায়াত, ফ্যাসিবাদী কায়দায় আর দেশ শাসন চলবে না, বাধা এলেই প্রতিরোধের হুঁশিয়ারি। একটি দল মিথ্যা কথায় বিভ্রান্ত করছে মানুষকে, পলাতক স্বৈরাচারের ভাষায় আক্রমণ করছে বিএনপিকে, কথা বলেছেন তারেক রহমান। বিএনপিকে যারা দুর্নীতিগ্রস্ত বলছে 2001 সালে তাদের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেননি এমন প্রশ্ন রাখেন তিনি। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনী সভায় বিএনপি চেয়ারম্যান আরও বলেন, জনগণকে নিরাপত্তা দেয়া ও আইন শৃঙ্খলা ঠিক রাখার অভিজ্ঞতা আছে তার দলের, শুধু ভোট দিলেই হবে না, ভোটের ফলাফল আদায় করে নেয়ার আহ্বানও জানান তারেক রহমান। 22 বছর পর ময়মনসিংহ গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পঞ্চম দিনের প্রচারণায় সেখানে যান তিনি। ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে সমাবেশ শুরু হয় মঙ্গলবার দুপুরের পর। ময়মনসিংহের 11টি আসন ছাড়াও বিভাগের সব জেলা থেকে সমাবেশে যোগ দেন হাজার হাজার নেতাকর্মী। সকাল থেকেই সমাবেশ স্থলে নামে মানুষের ঢল। সমাবেশে যোগ দিয়ে তারেক রহমান তুলে ধরেন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পারিবারিক ও সামাজিক নিরাপত্তা বিষয়ে তার পরিকল্পনার কথা। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেরকম একটি দল যাদের পরিকল্পনা রয়েছে আগামী দিনে দেশকে কিভাবে পরিচালনা করবে, কারণ এই দলটিরই অতীত অভিজ্ঞতা রয়েছে কিভাবে দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হয়, কিভাবে জেলায় জেলায়, উপজেলায়, গ্রাম পর্যায়ে, ইউনিয়নে রাস্তাঘাট নির্মাণ করতে হয়। তিনি বলেন, প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে জনকল্যাণে কাজ করবে বিএনপি। ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরার আশ্বাসও দেন তিনি। সব ধরনের আন্তর্জাতিক পরিসংখ্যান বলে খালেদা জিয়ার সময় যে স্বৈরাচার পালিয়ে গেছে তার সময় দেশ দুর্নীতিতে নিম্ন গতিতে ছিল, এবং খালেদা জিয়া যখন 2001 সালে দেশ পরিচালনার দায়িত্ব পায় তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির করাল গাছ থেকে বের হতে শুরু করলো। একটি দল মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করে পতিত স্বৈরাচারের সুরেই কথা বলছে, অভিযোগ বিএনপি চেয়ারম্যানের। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপি সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? এরপর ময়মনসিংহ থেকে গাজীপুর রাজবাড়ী মাঠে এবং উত্তরা আব্দুল্লাপুর আরেকটি জনসভায় যোগ দেবেন তারেক রহমান। শাহ ইমন, ডিবিসি নিউজ। পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে চায় জামায়াতে, কথা বলেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। আরও বলেন, ফ্যাসিবাদী কায়দায় আর দেশ শাসন চলবে না, আঘাত এলে প্রতিরোধের হুঁশিয়ারিও দেন তিনি। হ্যাঁ ভোটের পক্ষে নিজের দলে অবস্থান জানিয়ে তিনি বলেন, হ্যাঁতে ভোট দিলে আজাদি, নাতে ভোট দিলে গোলামি। জামায়াত ইসলামীর নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী জোটের প্রচারণায় মঙ্গলবার দক্ষিণ অঞ্চলের কয়েকটি জেলা সফর করেন জামায়াত আমির। সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে একটি নতুন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে। সরকার গঠন করলে যশোরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে বলে আশ্বাস দেন জামায়াত আমির। অভিযোগ করেন, 5 আগস্টের পর একটি দল মামলা বাণিজ্যে মেতে উঠেছে। গণভোটে হ্যাঁ মানেই হচ্ছে আজাদি, গণভোটে না তার মানে হচ্ছে গোলামি। এই গণভোট হলে দলীয় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলবে না। পরে সাতক্ষীরার সমাবেশে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। দুইটা দুষ্ক চক্রের কারণে দ্রব্যমূল্যের এই অবস্থা। সাতক্ষীরার পর বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে সমাবেশে যোগ দিয়ে জামায়াত আমির খুলনার বন্ধ শিল্প কারখানা চালুর পাশাপাশি কর্মসংস্থান তৈরির আশ্বাস দেন। আমরা তোমাদের প্রত্যেকটি যোদ্ধার হাতকে কর্মী এবং কারিগরের হাতে পরিণত করতে চাই।
এবং তোমাদের হাতে, যুবক যুবতীদের হাতে আমরা মর্যাদার সেই কাজগুলো তুলে দিতে চাই। সন্ধ্যায় বাগেরহাটে হযরত খানজাহান আলী মাজার মাঠে সমাবেশে জামায়াতের আমির বলেন, ফ্যাসিবাদী কায়দায় নির্বাচন করার চেষ্টা করলে যুবকরা বসে থাকবে না। ওই পৈতৃক সূত্রে, জমিদারি সূত্রে রাজনীতি এই দেশের মানুষ আর দেখতে চায় না। আগামীতে এই জাতি আর কোনো আধিপত্যবাদ বরদাস্ত করবে না। আমরা সবাইকে বন্ধু হিসাবে পেতে চাই, কাউকে প্রভু হিসাবে দেখতে চাই না। হাসান আল মামুন, ডিবিসি নিউজ। ভোটের প্রচারণায় মুখর রাজধানী ঢাকা। প্রার্থীরা অবিরাম ছুটছেন ভোটারদের কাছে। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ভোটের মাঠ। কোথাও প্রচারণায় বাধার অভিযোগ, কোথাও হট্টগোল। এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এ নিয়ে ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেন, প্রতিপক্ষের সাথে সংঘর্ষ কিংবা ঝগড়ার রেকর্ড নেই তার। অভিযোগ পাল্টা অভিযোগ আর উত্তেজনায় জমে উঠেছে রাজধানীর নির্বাচনী প্রচারণা। ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা, চেনাচ্ছেন প্রতীক, চাইছেন ভোট। প্রচারণার ষষ্ঠ দিন সকালে ঢাকা ৮ আসনের শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে জনসংযোগে যান এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় বাধার মুখে পড়ার অভিযোগ করেন তিনি। শুরু হয় হট্টগোল, তার দিকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। প্রতিবাদে সড়ক অবরোধ করেন তার সমর্থকরা। এ ঘটনায় এনসিপি প্রার্থী অভিযোগের আঙুল তোলেন তার প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের বিরুদ্ধে। মির্জা আব্বাস সন্ত্রাসী। এখানে যারা দলীয় ক্যাডার রয়েছে তারা বলছে আমরা মির্জা আব্বাস আমাদের টাকা দেয়। আমি এখানে নির্যাতিত, নিপীড়িত যারা আপনারা বিএনপির ভাইয়েরা, যারা আপনারা সন্ত্রাস সাপোর্ট করেন না, আপনারা দল থেকে এদের বহিষ্কার করেন, বিতাড়ন করেন, নাহলে সুষ্ঠু রাজনীতি আমরা বাংলাদেশে করতে পারবো না। অভিযোগ নাকচ করে মির্জা আব্বাস বলেন, প্রতিপক্ষের সাথে সংঘর্ষ কিংবা ঝগড়ার ইতিহাস নেই তার। এটা তো বহুদিন যাবত চেষ্টা করতেছে লাগার জন্য। কে লাগবে ওর সময় খামাখা, কি দরকার? আমার কোনো ঝগড়া করার প্রয়োজন আছে? আমার ঝগড়ার রেকর্ড আছে। আমি বহুদিন এর আগে ইলেকশন করি, আমার কোনো রেকর্ড নাই যে কোনো প্রতিপক্ষের সঙ্গে আমার কখন সংঘর্ষ হয়েছে কিংবা ঝগড়া হয়েছে। দ্যাট ইজ নো রেকর্ড। সো যারা করতেছে উদ্দেশ্যমূলক ওদের। এছাড়া রাজধানীর অন্যান্য আসনেও প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ঢাকা ৪ এবং ৯ আসনের প্রার্থীরা ভোটারদের মন জয়ে চষে বেড়াচ্ছেন অলিগলি। প্রার্থীরা বলছেন, ১৮ বছর পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশায় রয়েছে জাতি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের আছে রাশিয়া, পাকিস্তানের চীন, বাংলাদেশের বন্ধুকে এমন প্রশ্ন তুলে সাবেক রাষ্ট্রদূতরা বলেন, কোনো পররাষ্ট্র নীতি না থাকায় স্বাধীনতার এত বছর পরও আন্তর্জাতিক অঙ্গনে কোনো বন্ধু নেই। রাজধানীর সিরাপ মিলনায়তনে এক সেমিনারে আলোচকরা অভিযোগ করেন, সস্তা জনপ্রিয়তার আশায় ভারতের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে অন্তর্বর্তী সরকার। তারা মনে করেন, পাকিস্তান নয়, চীন রাশিয়া ভারতের সঙ্গে সম্পর্কই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার দৌড়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো, কিন্তু বৈশ্বিক রাজনীতি আর টানাপোড়েনের ভিড়ে ক্ষমতায় গেলেই কি দেশ পরিচালনা করা যাবে? সাবেক রাষ্ট্রদূতরা অন্তত তা মনে করেন না। সিজিএস আয়োজিত আলোচনায় তারা তাগিদ দেন নতুন করে পররাষ্ট্রনীতি ঠিক করার। একটা দল আসলো, একটা দেশের দিকে ঝুঁকে পড়লো, আরেকটা দল আসলো, আরেক দেশের দিকে ঝুঁকে পড়লো, এবং এতে দেশের পররাষ্ট্রনীতির পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এক ধরনের দ্বিধাগ্রস্ত চিন্তা ভাবনার সৃষ্টি হয়। একটা শক্তিশালী আমাদের সামরিক বাহিনী দরকার, অত্যন্ত শক্তিশালী। ভারত বাংলাদেশের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করবে। এ সময় ভারতের সঙ্গে বৈরী সম্পর্কে জড়ানোর সমালোচনা করেন বক্তারা। এই সরকার আসার পরে কেন জানি না বারবারই ভারতের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার একটা মানসিকতা, অর্থাৎ সস্তা পপুলারিটি অর্জনের জন্য তারা এই কাজগুলো করে যাচ্ছে। হঠাৎ করে এই সরকার আবিষ্কার করলো যে আমরা তো হারিয়ে গেলাম, তাহলে ক্রিকেট ইস্যুটাকে ধরে আমাদের আবার সামনে আসতে হবে। কোন ধারাবাহিকতায় যাব? আমরা কি জনগণ, সেই জনগণের প্রকৃত স্বার্থ রক্ষা করে ওইদিকে আগাবো, নাকি সাময়িক লাভালাভ বিবেচনা করে আমরা আগাবো? সেটাই হচ্ছে আমার বিবেচনায় প্রধান প্রশ্ন। বিশ্লেষকরা তাগিদ দেন, পরিস্থিতি নাজুক হলেও দল মত নির্বিশেষে একটি পররাষ্ট্রনীতি তৈরির এখনই সময়। এখন যে যতই হইচই করেন, অন্য দেশের রাষ্ট্রপতিকে ধরে নিয়ে আসেন না কেন, এটা এখন একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড। এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে নিউ অ্যালাইনমেন্টস, হাউ বাংলাদেশ ক্রাফটস হোয়াট স্কিলস, সেইটা আমাদের ভবিষ্যতের চিন্তা হওয়া উচিত বলে আমি মনে করি। ভবিষ্যতে যে রাজনৈতিক সরকার যারাই আসেন না কেন, তারা যেন ফরেন মিনিস্ট্রিকে
পলিটিসাইজ না করে ফেলেন। আমরা অনেক দেখেছি অনেক সেন্সিটিভ জায়গায়, যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে মানে পলিটিক্যাল পোস্টিংস হয়েছে, সেখানে কিন্তু আমাদের ঝানু ডিপ্লোম্যাটসদের প্রয়োজন ছিল। দেশের স্বার্থে পররাষ্ট্রনীতি, সামরিক কৌশল এবং অর্থনৈতিক কূটনীতি বিষয়ে ঐক্যমতে আসার তাগিদও দেন বক্তারা। কেবলমাত্র ইমোশনস দিয়ে বা পলিটিক্যাল এজেন্ডা দিয়ে আমি এগিয়ে যেতে পারবো না। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 179 ও 180, ঢাকা 6 এবং 7-এ। ইলেকশন এক্সপ্রেস আজ আছি রাজধানী ঢাকায়। সারাদিন থাকবো আমরা এই আসনে নির্বাচিত যারা হবেন এমপি ক্যান্ডিডেট, তাদের সাথে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। এখানকার গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে এবং এটার কারণে জনজীবন নির্বাহ করা দুর্বিষহ হয়ে পড়েছে। আমাদের অনেকগুলো পরিকল্পনা রয়েছে, এর মধ্যে আমি যদি বলি যানজট আমাদের একটা বিশাল বড় সমস্যা, সেটাকে কিভাবে লাঘব করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। পাশাপাশি আগামী বর্ষার মৌসুমের আগে আমরা আমাদের যতটুকুই ড্রেনেজ সিস্টেম রয়েছে সেটা পর্যাপ্ত নয় মোটেও, তারপরে যতটুকু রয়েছে সেগুলো দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে বিভিন্ন জায়গায় ব্লকেজ তৈরি হয়েছে। তো আগামী বর্ষা মৌসুমের আগে আমরা সেগুলোকে সচল করতে চাই। এখনো পর্যন্ত জনগণ অধীর আগ্রহে 12 তারিখের জন্য অপেক্ষা করছে। জনগণ মনে করছে একটা উৎসবমুখর পরিবেশের ভিতর দিয়ে দীর্ঘদিন থেকে ভোটাধিকার থেকে যারা বঞ্চিত থেকেছে তারা ভোট দেওয়ার সুযোগ পাবে, এই জন্যই জনগণ অপেক্ষা করছে। জলাবদ্ধতার সমস্যা, বৃষ্টি হলে পানিতে সয়লাব হয়ে যায়, জনগণ রাস্তায় বের হতে পারে না এবং যানজটের একটা তীব্র সমস্যা রয়েছে। তা আমরা এই সমস্ত সমস্যা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। পুরাতন ঢাকা কিন্তু ঘনবসতি এলাকা, এখানে দ্রুত গতিতে মাদকটা ছড়িয়ে পড়ছে। তা আমরা চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম এই মাদক দ্রব্যের ছোবল থেকে তারা নিস্তার পাক, এই জন্য আমরা কঠোর পদক্ষেপ নিব। আমরা অনেক আশাবাদী, আমাদেরকে প্রচুর সাড়া দিচ্ছে যে আজকে 17টি বছর কেউ ভোট দিতে পারে নাই, দিনকার ভোট রাত্রি হয়ে গেছে। এখন মানুষ উৎফুল্ল ভোট দেওয়ার জন্য যে 12ই ফেব্রুয়ারি কবে আসবে, আমরা কবে ভোট দিব। মোটামুটি সব পেশাজীবীর লোকই আমাদেরকে সাড়া দিচ্ছে। আমি মূলত ইনসাফ কায়েম করতে চাই, দলমত নির্বিশেষে সকলের জন্য ইনসাফ। যে অপরাধী থাকবে তার শাস্তি হবে, যে অপরাধ করেনি তার কোনো শাস্তি হবে না, এরকম একটা সাম্যের রাষ্ট্র আমি করতে চাই। যদি আমরা জামাত ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসি তাহলে এটা ভাঙতে সময় লাগবে না, 2-4-6 মাসের ভিতরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আমি এককভাবে তো 7 আসনের এমপি হয়ে তো আমি আমলাতান্ত্রিক জটিলতা ভাঙতে পারবো না। আমি হয়তো আমার আসনের যে কর্মকাণ্ড। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম ঢাকা জেলায়। আগামীকাল নতুন কোনো প্রার্থী নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, ততক্ষণ আমাদের সাথে থাকুন। মাঘ মাসেই একটু একটু করে বিদায় নিচ্ছে শীত। রাজধানীতে রাতে আর সকালে একটু শীতের ছোঁয়া থাকলেও দিনভর বইছে ফাল্গুনের হাওয়া। দেশের উত্তরাঞ্চলেও কমেছে শীতের তীব্রতা। রাতে একটু কুয়াশা থাকলেও সকাল থেকে সূর্যের আলোয় পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠছে। দিনে তাপমাত্রা বাড়ছে প্রতিদিন। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে কয়েকদিন ধরেই তাপমাত্রা প্রায় অপরিবর্তিত রয়েছে। এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে 10.2 ডিগ্রি সেলসিয়াস। মাঘের শুরু থেকে এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় তাপমাত্রা প্রতিদিনই ওঠানামা করছে। আবহাওয়া অফিস জানিয়েছে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.9 ডিগ্রি সেলসিয়াস। পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে সেই জায়গায় ডাক পেতে পারে বাংলাদেশ। আইসিসি কর্মকর্তার বরাতে এমন তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। পাকিস্তান এ গ্রুপের দল হিসেবে সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। তারা বাদ পড়লে পরিবর্তিত দল হিসেবে এ গ্রুপে বাংলাদেশ খেললে বিসিবির দাবি অনুযায়ী বাংলাদেশের সব ম্যাচই হবে শ্রীলঙ্কায়। যদিও নিয়ম অনুযায়ী কোনো দল সরে দাঁড়ালে বাছাই পর্ব থেকে ছিটকে যাওয়া পরবর্তী সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের দল বিশ্বকাপে খেলবে, যেমনটা হয়েছে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের ক্ষেত্রে। তবে হিন্দুস্তান টাইমসের রিপোর্ট বলছে পাকিস্তান যদি টুর্নামেন্ট বয়কট করে তাহলে বাংলাদেশকে দেওয়া হবে প্রথম সুযোগ। আইসিসির এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তারা লিখেছে, পাকিস্তান যদি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশকে এ গ্রুপে তাদের স্থলাভিষিক্ত করা হবে। তখন বিসিবির দাবি অনুযায়ী বাংলাদেশ সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে, যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইসিসি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।